উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, তারা যায় দে গো। কিন্তু যখন আমরা বলছি সে যায়, পুরুষ হলে বলি হি গোজ, সে স্ত্রী যদি হয় তাহলে বলি আমরা শি গোজ। এই যে আই উই ইউ ইউ দে পর্যন্ত হলো গো, কিন্তু যখন আমরা হি এবং শি বললাম তখনই হয়ে গেল গোজ। এই যে হি এবং শি এর পরে গো না হয়ে কেন গোজ হলো, সেটা যখন আমরা শেখাতে চাই তখনই আমরা গ্রামার নিয়ে আলোচনা করি। তার মানে ইংরেজি শেখাটা শুরুটাই আমরা করি গ্রামার দিয়ে, তাই না? এবং আমরা গ্রামার শেখাতে গিয়ে যে জিনিসটা শেখাই সেটা হলো আমরা শেখাই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। প্রথম কথা ওটা হচ্ছে আমাদের গ্রামার শিখতে হলে প্রথম যেটা শিখতে হবে সেটা হলো থার্ড পারসনটা সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে, জানতে হবে। আর এই থার্ড পারসন সম্বন্ধে জানতে হলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো পার্টস অফ স্পিচ কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকার পার্টস অফ স্পিচের সংজ্ঞা সহ উদাহরণ সেটা আমাদের শিখতে হবে। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, adjective, verb, adverb, preposition, conjunction এবং interjection। আমাদের মূল কিন্তু শেখার কথা থার্ড পারসন, তাই না? কিন্তু আমরা শিখলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার শেখার পরেও কিন্তু আমরা থার্ড পারসনটা পাইনি, তাই না? সেজন্য আমাদের আরো কি শিখতে হবে? আমাদের শিখতে হবে এবার প্রোনাউনের শ্রেণী বিভাগ। প্রোনাউন হচ্ছে আবার 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ শিখলাম, 8 প্রকার প্রোনাউনের শ্রেণী বিভাগ শিখলাম। 16টি গ্রামাটিক্যাল টার্মস শেখার পরও আমরা কিন্তু এখনো থার্ড পারসন শিখতে পাইনি, যেটা আমাদের যে শেখার কথা, জানার কথা, দরকার যেটা। সেই জন্য এবার আমাদের শিখতে হবে কি আবার ওই পার্সোনাল প্রোনাউনের শ্রেণী বিভাগ। পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এইখানে এসে আমরা পেলাম থার্ড পারসন। তার মানে থার্ড পারসনটা শেখার আগে আমাদের 8টি এবং 8টি এরপর 3টি, 8 আর 16 এবং 3 19টি গ্রামাটিক্যাল আইটেম আমরা যখন শিখলাম তখন আমরা থার্ড পারসন জানতে পারলাম, তাই না? এর পরের কথাটা হলো আমাদের শিখতে হবে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার শিখতে হলে গ্রামারের আরেকটি চ্যাপ্টার আমাদের শিখতে হবে, সেই চ্যাপ্টার নাম হচ্ছে নাম্বার। আমাদের শিখতে হবে নাম্বার কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার নাম্বারের সংজ্ঞা সহ উদাহরণ। নাম্বার হচ্ছে আবার 2 প্রকার। নাম্বার হচ্ছে 2 প্রকার কি কি? সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আমাদের দরকার সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা থার্ড পারসন পেলাম আগে, এবার সিঙ্গুলার নাম্বার পেলাম। এখানে সিঙ্গুলার নাম্বার পাওয়ার জন্য 2টা শিখতে হয়েছে। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তার মানে আগে শিখেছিলাম 19টা, এখানে আরো 2টা। না, আগে ছিলাম 19, 8 আর 16 আর 3 19টি, আর এখানে আরো 2টো 21টি গ্রামাটিক্যাল আইটেম যখন শিখলাম তাহলে তখন আমাদের কি শেখা হলো? আমাদের শেখা হলো থার্ড পারসন, আমাদের শেখা হলো সিঙ্গুলার নাম্বার। কিন্তু আসলটি রয়ে গেছে, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখতে হলে আমাদের গ্রামারের যে চ্যাপ্টারটি শিখতে হবে সেটা হলো টেন্স কাকে বলে। আমাদের শিখতে হবে টেন্স কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার টেন্সের সংজ্ঞা সহ উদাহরণ। এটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা খুব সিরিয়াসলি শিখে, খুব সিরিয়াসলি পড়ে, তাই না? মুখস্থ করে। তাহলে আমাদের শিখতে হবে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর এক এক প্রকার টেন্স আবার 4 ভাগে বিভক্ত: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাতে আমরা শিখতে পেলাম প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা, মোট তাহলে টেন্স হচ্ছে 12টা। এই 12 রকমের টেন্স যখন আমরা শিখলাম তখনই কিন্তু আমরা শিখতে পেলাম থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই মূল এইটুকু শেখার জন্য আমাদের আসলে যে কতগুলো গ্রামাটিক্যাল আইটেমস মুখস্থ করতে হয় সেটা যদি আমরা একটু স্ক্রিনে দেখে নিই। আমাদের প্রথমে শিখতে হয়েছে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, প্রোনাউন হলো 8 প্রকার, পার্সোনাল প্রোনাউন হলো 3 প্রকার, নাম্বার হচ্ছে 2 প্রকার এবং টেন্স হচ্ছে 12 প্রকার। মোট হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম 33টি। এই 33টি গ্রামাটিক্যাল আইটেম শিখে আমরা কি লাভ করলাম? আমরা লাভ করলাম যেটা, সেটা হলো যে জ্ঞান লাভ করলাম সেটা হলো হি এর পরে গো হবে না, গোজ হবে। তাহলে হি হলো একটি ছোট্ট শব্দ, গো হলো আরেকটি ছোট্ট শব্দ। এই দুটি ছোট্ট শব্দের সমন্বয়ে যে একটি বাক্য গঠন হয়, এই ছোট্ট একটি বাক্য গঠন শেখার জন্য গ্রামার শিখে যদি ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের 33টি গ্রামাটিক্যাল আইটেম শিখতে হবে, তাই না? তাহলে এবার একটু চিন্তা করতে হবে যে আমরা তো ছোট বাক্য নিয়ে বসে থাকবো না, বড় বড় বাক্য যখন শিখতে যাব তখন আমাদের মাথার মধ্যে অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এটা কিন্তু খুব জটিল ব্যাপার,
দুরূহ ব্যাপার। আর এই কারণেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শিখতে অনীহা প্রকাশ করে, অনাগ্রহ সৃষ্টি হয় এবং একসময় মনে হয় আমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব না। কিন্তু আসলে ভাষা কিন্তু মানুষ অটোমেটিক শেখে। আপনি চিন্তা করেন, আজকে আমাদের দেশে যে সমস্ত উচ্চ শিক্ষা গ্রহণ করার পর আমরা যারা ইংরেজি পারি না, এই লোকগুলোই যদি জন্মের পর তাদেরকে ইংল্যান্ড অথবা আমেরিকায় রেখে আসা হতো, ছোট বয়সে কিন্তু তারা 2-3 বছরের মধ্যে সেই ভাষাটা ভালো করে রপ্ত করতে পারত। শুধু ছোট বয়সে না, আমার মনে হয় কিছুদিন সব সময় ইংরেজি যে বলছে, ইংরেজিতে চলাফেরা, এরকম মানুষের সাথে আমাদের দেশে যে সমস্ত শ্রমিক ভাইরা আছেন, বিদেশে আছেন, যে দেশে তারা অবস্থান করছেন, সেই দেশের এনভায়রনমেন্ট থেকে কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ভাষাটা রপ্ত করতে পারছে। কিন্তু আমার দেশের ছেলেমেয়েরা একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজি শিখছে 15 বছর, তারপর সেটা শিখতে পারছে না। ব্যর্থতা কি তাদের? ব্যর্থতা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা শিখতে পারছে না। তাহলে আমরা দেখি একটু পদ্ধতিগত শিক্ষার মাধ্যমে যদি আমরা শিখি, তাহলে কত সহজে আমরা শিখতে পারি। আমরা গত অনুষ্ঠানে যেটা দেখেছিলাম, আজকেও না হয় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে কিন্তু একটি কথা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে, বিশ্বাসও করতে হবে। সেটা হলো ভাষা আগে নাকি গ্রামার আগে? একটা যে কোনো ভাষাভাষী মানুষ হতে পারে। চিন্তা করে দেখেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, জন্মের পর আস্তে 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 বাবা মার কাছ থেকে বা পারিপার্শ্বিক অবস্থা থেকে শুনেই কিন্তু আমরা বাংলা ভাষা শিখেছি। আমরা বাংলা ভাষা শেখার আগে কিন্তু বাংলা ব্যাকরণ শিখিনি, বাংলা ব্যাকরণ শিখিনি, ঠিক কিনা? ইংরেজ ভাষাভাষী মানুষরাও কিন্তু আগে শিখে ভাষা, তারপর একটা স্টেজে এসে পড়াশোনা করতে এসে তারা ইংরেজি গ্রামার শিখে। একইভাবে কিন্তু পৃথিবীর সব ভাষায় মানুষ আগে শিখে ভাষা। দুনিয়ায় কিন্তু সৃষ্টি হয়েছে ভাষা আগে, গ্রামার পরে, তাই না? মানুষ আগে শিখে ভাষা, পরে শিখে গ্রামার। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগে আমরা গ্রামার শিখি, তারপরে ইংরেজি ভাষা শিখি। আরেকটা কথা গতদিন আমি বলেছিলাম, ভাষাটা হচ্ছে আল্লাহর সৃষ্টি আর গ্রামারটা হচ্ছে মানুষের, তাই না? মানুষের সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টির আগে নিয়ে এসে চর্চা করে সফলতা আসা যাবে, এটা বিশ্বাস করা যায় না, কোন যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। তাহলে আমরা কি করব? আমরা ভাষা শিখব চর্চার মাধ্যমে। এই কথাটাই লিখেছি, ভাষা শিখতে হয় চর্চার মাধ্যমে। আগে টেন্স গ্রামার শিখে নয়। টেন্স গ্রামার শিখে যদি ইংরেজি শেখা যেত, এদেশে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ইংরেজি পারত, কারণ একদম ছোটবেলা থেকে সবার আগে কিন্তু টেন্স শিখছে, পার্টস অফ স্পিচ শিখছে। আমার বিশ্বাস, আমার দেশের ছেলেমেয়েরা ইংরেজি গ্রামার যতটুকু জানে, খোদ ইংরেজরাও ততটুকু ইংরেজি গ্রামার জানে না। আপনি বলেন, আমরা কি বাংলা ব্যাকরণ খুব বেশি জানি? আমরা বাংলা ব্যাকরণ পড়াশোনার জন্য শিখেছি, পাশ করার জন্য শিখেছি, এবং বাংলা সাহিত্য নিয়ে, বাংলা কবিতা সাহিত্য নিয়ে যারা আমরা কাজ করি, যারা কাজ করেন, তারা ব্যাকরণের ব্যাপারে বেশি সচেতন। কিন্তু সাধারণভাবে আমাদের দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা, বা আমরাও যারা, তারা কিন্তু বাংলা ব্যাকরণের ব্যাপারে সচেতন থেকে কিন্তু বাংলা ভাষায় কথা বলছি না। গতদিন আমি একটা উদাহরণ দিয়েও দেখিয়েছিলাম এরকম। আচ্ছা, আজকে ওই উদাহরণে যেতে চাচ্ছি না। আজকে আমরা দেখে নেই গত অনুষ্ঠানে যে আমরা ছোট্ট ছোট্ট লেসনের মাধ্যমে কিভাবে ইংরেজি শিখেছিলাম সেটা। প্রথম লেসনটা ছিল আমাদের লেসন 1A। লেসন 1 এটা মানে কি? একটা পার্সনের সাথে একটা ভার্ব, অর্থাৎ ইংরেজি ভাষায় সবচেয়ে ছোট ইংরেজি বাক্যটা তৈরি হয় কিভাবে? একটা পার্সনের সাথে একটা ভার্ব যোগ করে। যেমন আই হলো একটা পার্সন, আই এর সাথে যদি ডু যুক্ত করি তাহলে আই ডু, আমি করি, এটা একটা ছোট বাক্য। উই ডু, আমরা করি, এটা একটা ছোট বাক্য। ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো। কিন্তু যখনই আমি হি বলবো তখনই ডাজ, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, ইহা করে। এইভাবে প্রত্যেকটি ভার্বের সাথে এই প্রত্যেকটি পার্সন যোগ করলে এক একটি ছোট ছোট ইংরেজি বাক্য হচ্ছে। তাহলে আমরা লেসন 1 এর মাধ্যমে কি শিখলাম? যে ইংরেজিতে ছোট্ট ছোট বাক্য তৈরি করার সিস্টেমটা বা ফর্মুলাটা হলো আগে বসাবো পার্সন, তারপর বসাবো ভার্ব। এবার আমরা মূলত কথা হচ্ছে, আমরা কিন্তু বাংলা ভাষাকে ভিত্তি করে ইংরেজি শিখবো। আমার বাংলা ভাষাটা, আমার বাংলায় যে অনুভূতিটা, আমার যে বাংলায় যা বলতে চাচ্ছি, সেটাকেই কিন্তু আমি ইংরেজিতে যদি বলতে পারি, তাইলেই আমি দাবি করতে পারবো যে আমি ইংরেজি ভাষা জানি। আমার গ্রামারে কতটুকু পাণ্ডিত্য আছে, কিন্তু আমি বলতে পারছি না, লিখতে পারছি না কিছুই, আমি কিন্তু দাবি করতে পারবো না যে আমি ইংরেজি ভাষা জানি। এটা যে কোনো ভাষার ক্ষেত্রেই একই কথাই প্রযোজ্য। তাহলে আমরা যেহেতু বাংলা ভাষাকে ভিত্তি করে ইংরেজি শিখবো, আমরা দেখে নিই বাংলা ভাষার কি রূপ থাকলে ইংরেজিতে সেটার কি রূপ হয়। আমরা যদি দেখি যে ক্রিয়াপদ আছে বাংলায়, এবং এই ক্রিয়াপদের পর যদি তে অথবা র থাকে, তাহলে মনে রাখতে হবে ইংরেজি ভাষায় সেই ভার্বটির আগে একটা টু বসাতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইট মানে হলো খাওয়া, কিন্তু যদি টু ইট বলি তাহলে হবে খেতে, খাবার। লার্ন মানে শেখা, টু লার্ন মানে শিখতে, শেখার। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, বোঝার। স্পিক মানে কথা বলা, টু স্পিক মানে হবে কথা বলতে,
কথা বলার। তাহলে আমরা লেসন 1B তে কি শিখলাম, যে ক্রিয়ার পদে বাংলা বাক্যে যদি আমরা কোথাও পাই যে ক্রিয়াপদের পরে তে অথবা র আছে, তখনই আমরা কি করব, ওই ক্রিয়াপদটার ইংরেজি ওয়ার্ডটা নেব এবং সেই ইংরেজি ওয়ার্ডটার আগে একটা টু বসিয়ে দেব। এটা হলো আমাদের লেসন 1B। গত অনুষ্ঠানের মতো আজকেও আমি যেটুকু আলোচনা করলাম যে লেসন 1A এবং লেসন 1B। আজকে দেখে নেই লেসন 1A এর সাথে 1B যোগ করে আমরা কিভাবে ইংরেজি ভাষায় সেন্টেন্স তৈরি করতে পারি বাংলা থেকে। প্রচলিত পদ্ধতিতে ইংরেজি শিখতে আমরা গ্রামারের অনেকগুলো নিয়ম মুখস্থ করি। আমাদের প্রথম কথা হচ্ছে, একটা বাংলা বাক্য যখন আমরা পাবো, ওখান থেকে আমরা পার্সনটাকে খুঁজে নেব। এই বাক্যে পার্সনটা কি আছে, আমরা। তাহলে পার্সনের জায়গায় আমরা বসাবো উই, আমরা ইংরেজি হলো উই। তারপরে ভার বসাবো, ভাবটা কি আছে এখানে, মুখস্থ করা। মুখস্থ করা ইংরেজি হলো মেমোরাইজ। তাহলে আমরা মুখস্থ করি ইংরেজি হলো উই মেমোরাইজ। পার্সনের পরে ভার। কি মুখস্থ করি, অনেকগুলো গ্রামারের নিয়ম, মেনি রুলস অফ গ্রামার। অনেকগুলো গ্রামারের নিয়ম ইংরেজি হলো মেনি রুলস অফ গ্রামার। অনেকগুলো ইংরেজি হচ্ছে মেনি, নিয়ম ইংরেজি হলো রুলস, গ্রামারের অফ গ্রামার। এখানে যদি থাকতো গ্রামারের অনেকগুলো টার্ম, তাহলে হতো মেনি টার্মস অফ গ্রামার। যদি বলা হতো গ্রামারের অনেকগুলো অধ্যায়, তাহলে হতো মেনি চ্যাপ্টার্স অফ গ্রামার, তাই না? যদি বলা হতো গ্রামারের অনেকগুলো আইটেম, তাহলে হতো মেনি আইটেমস অফ গ্রামার। বাংলা ভাষার মধ্যে যা থাকবে আমরা সেটাকে ওইভাবেই ইংরেজি করতে পারবো। এরপর কি আছে, শিখতে। আমি একটু আগে বললাম লেসন 1B তে আমরা কি জেনেছি, ক্রিয়ার পরে যদি তে অথবা র থাকে তাহলে ওই ভার্বটার আগে একটা টু বসাতে হবে। তাহলে ভার্বটি হচ্ছে শেখা, ক্রিয়াটা হচ্ছে শেখা, শেখা ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে এর আগে টু বসাতে হবে, সেটা হলো টু লার্ন। তাহলে শিখতে ইংরেজি কি হলো, টু লার্ন। কি শিখতে, ইংরেজি, ইংলিশ। তাহলে ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ। আমরা মুখস্থ করি উই মেমোরাইজ, গ্রামারের অনেকগুলো নিয়ম, মেনি রুলস অফ গ্রামার। ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ। কিভাবে, প্রচলিত পদ্ধতিতে, বাই দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। প্রচলিত পদ্ধতিতে ইংরেজি হলো বাই দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। এই যে কেন বাই বসলো, এগুলোর ব্যবহার আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রচলিত পদ্ধতিতে ইংরেজি শিখতে আমরা গ্রামারের অনেকগুলো নিয়ম মুখস্থ করি। ইংরেজি কি দাঁড়ালো, উই মেমোরাইজ মেনি রুলস অফ গ্রামার টু লার্ন ইংলিশ বাই দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। এই যে এই বাক্যটা গঠন করলাম, এতে কিন্তু আমাদের টেন্স গ্রামার টেনে আনতে হয়নি, কিন্তু এর ভিতরে কিন্তু টেন্স গ্রামার সবই আছে। আমরা কিন্তু ছোট ছোট শুধু লেসনের মাধ্যমে ইংরেজি করতে চেষ্টা করলাম। এবার আমরা আরেকটি লেসন শিখেছিলাম, সেটা হচ্ছে লেসন 1C। আমরা লেসন 1B তে শিখেছিলাম যে ক্রিয়ার পরে তে বা র থাকবে, তখন কি হবে, ভার্বের আগে টু বসাবে। কিন্তু এটাই যদি না বোধক হয়, তাহলে ক্রিয়ার পরে না থাকবে, তখন ইংরেজিতে এই টু প্লাস ভার্বের আগে নট বসাতে হবে। যেমন আমরা কতগুলো উদাহরণ দিতে পারি, গত দিনে দিয়েছিলাম নট টু, তারপরে ভার্বটা হচ্ছে কোয়ারেল, তার মানে কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে নট টু কোয়ারেল মানে ঝগড়া না করতে। নট টু স্পিট মানে থুতু না ফেলতে। নট টু স্মোক ধূমপান না করতে। নট টু রান না দৌড়াতে। তাহলে এই লেসন 1C প্রয়োগ করে আমরা আবার বাক্য করতে পারি, যেমন বাবা মা সন্তানদের খারাপ ছেলে মেয়েদের সাথে না মিশতে বলেন। তাহলে এই বাক্য আমরা ইংরেজি করার ক্ষেত্রে প্রথমে আমরা পার্সন খুঁজবো। এই বাক্যে পার্সনটা কি আছে, বাবা মা, ইংরেজি হচ্ছে প্যারেন্টস। তারপর ভার্বটা কি আছে, বলেন, বলাটা হচ্ছে একটা ভার্ব। তাহলে কাউকে কোনো কিছু করতে বলা বা না করতে বলা ইংরেজি হলো আস্ক। তাহলে সেটা হচ্ছে বাবা মা বলেন, প্যারেন্টস আস্ক। কাকে বলেন, সন্তানদের, ইংরেজি হলো দ্য চিলড্রেন। তাহলে প্যারেন্টস আস্ক দ্য চিলড্রেন, বাবা মা সন্তানকে বলেন। কি বলেন, না মিশতে। আমরা জানি তে বা র থাকলে ক্রিয়ার পরে সেই ভার্বটির আগে টু বসাতে হয়। তাহলে মেশা ইংরেজি হচ্ছে মিক্স, তাহলে তার আগে বসাতে হবে টু মিক্স। কিন্তু যখন না বলা হয়েছে তখন বসাতে হবে নট টু মিক্স। তাহলে না মিশতে ইংরেজি হলো নট টু মিক্স। যদি বলে না যেতে, তাহলে হবে নট টু গো, তাই না? এরকম যেরকম বাংলাটা আসবে আমরা ঠিক সেভাবেই ইংরেজিটা করতে পারবো। কাদের সাথে বলা হয়েছে, খারাপ ছেলে মেয়েদের সাথে, উইথ ব্যাড বয়েজ এন্ড গার্লস। খারাপ ছেলে মেয়েদের সাথে উইথ ব্যাড বয়েজ এন্ড গার্লস। তাহলে বাবা মা সন্তানদের খারাপ ছেলে মেয়েদের সাথে না মিশতে বলেন। এই ছোট বাক্যটি, এই বাক্যটি যদি আমি এটা গতদিন অনেক বড় বড় বাক্য করেছিলাম, আমি অনুষ্ঠান শেষ করে যাবার পরেই টেলিফোন পেয়েছি যে স্যার বাক্যগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, প্রথম দিকে এত বড় বাক্য না নিয়ে একটু ছোট নিলে ভালো হয়। সেজন্য আজকে আমি বাক্যগুলো চেষ্টা করেছি কিছুটা ছোট করার জন্য। তাহলে এই ছোট অনেক লেসন দেখব। আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। হ্যাঁ,
হ্যাঁ, টেলিভিশনে ভলিউম মিউট করা। প্রথম যে সেন্টেন্সটা দেখাইছে যে প্রচলিত অর্থে যে সেন্টেন্সটা ছিল, ওইখানে তো বলছে যে প্রথমে ভার্ব বসবে, তারপরে হচ্ছে না প্রথমে পারসন তারপরে ভার্ব। ওইখানে তো দুইটা ভার্ব আছে, তাহলে এটা কিভাবে আর কি বোঝা যাবে যে আমরা কোন ভার্বটা আগে ইউজ করব? পারসন হিসেবে ভার্বটা আগে নিয়ে আসবো নাকি অন্য যে ভার্বটা আছে সেটা আগে নিয়ে আসবো? ধন্যবাদ শিক্ষার্থী, খুব সুন্দর প্রশ্ন করেছেন। খুব চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাস অনুসরণ করছেন মনে হচ্ছে। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের শিক্ষার্থীদের খুব ভালো করে মনে রাখা দরকার। একটা বাক্যের মধ্যে একাধিক ভার্ব থাকতে পারে, ক্রিয়া থাকতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাক্যের শেষ শব্দটা। এই শেষ শব্দটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যদি কোথাও যেতে চাই, তাহলে যে জায়গাটা আমার গন্তব্য, সেই জায়গায় যখন আমি যাব তখনই আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আমি যদি শেষ জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু কখনোই আমার গন্তব্যে পৌঁছানো সম্ভব না। কাজে বাংলা বাক্যের ভিতরে যতগুলি ক্রিয়াপদ থাক না কেন, আপনার শেষেরটাকেই ধরতে হবে আগে। আর এটাই হচ্ছে আমার গবেষণার মূল কথা। আমরা আশা করছি আগামী পর্ব অথবা তার পরের পর্বে এই ব্যাপারটা নিয়ে একদম পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমি বলছি, এই কথাটুকুই বলে রাখলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটাকেই আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো। আর এটা সম্পর্কে বিস্তারিত আমরা নেক্সট দুটো পর্বে অথবা পরের পর্ব শিক্ষার্থী আপনি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ সেই জন্য আপনাকে। আমরা আরেকটি অন্য বাক্য নিচ্ছি, সেটা হচ্ছে অন্যের ব্যাপারে নাক না গলাতে আমি তোমায় পরামর্শ দিই। আমরা এরকম কথাগুলো অনেককে বলে থাকি, তাই না? অনেককে দেখা যায় যে বেশি বেশি অন্যের ব্যাপার নিয়ে কথাবার্তা বলে, তখন আমরা কেউ কেউ তাকে এইভাবে পরামর্শ দিয়ে থাকি যে এই কাজটা করা ঠিক না। তাহলে এটারও ইংরেজি আমরা এই লেসন 1A এবং লেসন 1B বা লেসন 1C ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি আমরা দেখিয়ে নিই। এই বাক্যতেও আমরা কি খুঁজবো? প্রথমে আমরা পারসন খুঁজবো। এই বাক্যে কি আছে? পারসনটা হচ্ছে আমি, তাহলে পারসনের জায়গায় বসাবো আমি, ইংরেজি হলো আই। তারপরে হচ্ছে ভার্বটাকে খুঁজবো। আগেই বলেছে বাংলা বাক্যের শেষ ভার্বটাকে আমরা ভার্ব হিসেবে নেব, তাহলে সেটা হচ্ছে পরামর্শ দেয়া। পরামর্শ দেয়া ইংরেজি হলো অ্যাডভাইস। ভার্বের জায়গায় বসাবো অ্যাডভাইস। তাহলে আমি পরামর্শ দিই, ইংরেজি কি দাঁড়ালো? আই অ্যাডভাইস। কাকে পরামর্শ দেই? তোমায়, ইংরেজি হলো ইউ। তাহলে আমি তোমায় পরামর্শ দেই, ইংরেজি দাঁড়ালো কি? আই অ্যাডভাইস ইউ। কি জন্য পরামর্শ দেই? নাক না গলাতে। তাহলে এখানে আমরা জানি না করতে ইংরেজি হচ্ছে নট টুর পরে ভার্বটা বসাতে হয়, তাই তো? আমরা শিখেছি লেসন 1C তে। তাহলে নট টু, নাক গলানো ইংরেজি হচ্ছে পোক। তোমার নাক ইংরেজি হলো ইউর নোজ। তাহলে নট টু পোক ইউর নোজ। আমি তোমাকে নাক না গলাতে পরামর্শ দেই, ইংরেজি দাঁড়ালো আই অ্যাডভাইস ইউ নট টু পোক ইউর নোজ। কোথায়? অন্যের ব্যাপারে, ইনটু আদার্স অ্যাফেয়ার্স। তাহলে আমি তোমায় অন্যের ব্যাপারে নাক না গলাতে পরামর্শ দিই। এই বাক্যটা আমরা লেসন 1A এবং 1C এর মাধ্যমে কিন্তু করতে পারলাম, তাই না? লেসন 1A তে কি আছে? পারসনের পরে ভার্ব, আর লেসন 1C তে আছে নট টুর পরে ভার্ব। আর বাকি শব্দগুলো ইংরেজি ওয়ার্ড বসিয়ে দিলে আমার ইংরেজিটা হয়ে গেল। আমরা কিন্তু গ্রামার নিয়ে আলোচনা করিনি, গ্রামার শিখিও নি, কিন্তু এর ভিতরে কিন্তু গ্রামার আছে। বাক্য যদি কারেক্ট হয়, তাহলে তার ভিতরে গ্রামার যিনি জানেন তিনি ঠিকমতো গ্রামার খুঁজে পাবেন, তাই তো? আমরা